ডিয়ার স্টুডেন্ট, স্বাগতম সবাইকে আজকের ভিডিও লেকচার পর্বে। আমরা অলরেডি এলিফ্যাটিক জৈব যৌগ সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। আমাদের এলিফ্যাটিক জৈব যৌগের নামকরণ, তারপর এলিফ্যাটিক জৈব যৌগগুলোর প্রস্তুত প্রণালী, শনাক্তকরণ, বিভিন্ন ধরনের রিয়াকশন, এছাড়াও বিভিন্ন ধরনের প্রপার্টি, এগুলো আমরা সব আলোচনা করেছি। অর্থাৎ আমাদের এলিফ্যাটিক জৈব যৌগের যে পর্বটা ছিল সেটা আমরা সম্পূর্ণ শেষ করতে পেরেছি। এখন আমরা যেটি শুরু করব সেটি হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তো অ্যারোমেটিক, এখন আমাদের লেকচারগুলো হবে অ্যারোমেটিক যৌগগুলোর উপর ভিত্তি করে। তো আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে অ্যারোমেটিক যৌগের বেসিক যে আলোচনাগুলো আছে, এই বেসিক আলোচনাগুলো আমরা আজকে করব। তো চলো আমরা আমাদের ভিডিও লেকচার শুরু করি। তো ভিডিও লেকচার শুরু করার পূর্বে বরাবরের মতোই তোমাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক দেবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবে। তো চলো আমরা আজকে অ্যারোমেটিক যৌগ সম্পর্কে বেসিক আলোচনা করে নিই। তো আজকে আমাদের টপিক হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ। আজকে আমরা অ্যারোমেটিক যৌগের বেসিক আলোচনা করব। তো তোমরা জানো যে বেনজিন এবং বেনজিন জাতক জৈব যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তাহলে অ্যারোমেটিক যৌগ কাকে বলা হয়? যে বেনজিন এবং বেনজিন জাতক যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। ঠিক আছে, এটি আমাদের হচ্ছে ডেফিনেশন, যে অ্যারোমেটিক যৌগের ডেফিনেশন হচ্ছে আমাদের কি বেনজিন এবং বেনজিন জাতক যৌগগুলোকে আমরা অ্যারোমেটিক যৌগ বলি। এখন এখানে দেখো যে এই যে আমাদের বেনজিন, অ্যারোমেটিক যৌগের মধ্যে একটা যৌগ হচ্ছে আমাদের কি বেনজিন। এই বেনজিনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা একটু বেনজিন সম্পর্কে টুকটাক আলোচনা করব, তারপর আমরা ধীরে ধীরে আমরা গভীরে প্রবেশ করব। ঠিক আছে, তো বেনজিন আমাদের কি, দেখো যে আমরা জানি যে, যদি তোমরা অলরেডি জানো যে বেনজিনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি। বেনজিনকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করে থাকি, এটা হচ্ছে আমাদের বেনজিন, আর এখানে আমাদের একান্তর দ্বিবন্ধন থাকে, পরপর একটা আমাদের কি দ্বিবন্ধন থাকে। ঠিক আছে, যে একান্তর দ্বিবন্ধন মানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, এভাবে আমাদের অবস্থান করে। এখন এইভাবে আমরা একটা বেনজিনকে আমরা রিপ্রেজেন্ট করি। বেনজিনের সংকেত হচ্ছে আমাদের C6H6, এটি হচ্ছে আমাদের বেনজিনের সংকেত। এখন বেনজিনকে যদি আমরা আরও গাঠনিক সংকেত আকারে লিখতে চাই তাহলে এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি CH 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 CH। তাহলে দেখো এখানে আমাদের একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, একক বন্ধন, তারপর কার্বন কার্বন দ্বিবন্ধন, তারপর একক বন্ধন, তারপর হচ্ছে আমাদের কি কার্বন কার্বন দ্বিবন্ধন। তাহলে আমাদের মূল যে স্ট্রাকচার, এটি হচ্ছে, আমরা যদি গাঠনিক সংকেত দিয়ে দেখাই তাহলে এটি হচ্ছে এরকম। এটি হচ্ছে আমাদের বেনজিনের মূল আমাদের গাঠনিক সংকেত C6H আমাদের কি 6। ঠিক আছে, এখন বেনজিনের মধ্যে আমাদের বেনজিনের এই যে প্রত্যেকটা কার্বন আছে, এই বেনজিনের প্রত্যেকটা কার্বনকে বলা হয় সমতুল্য কার্বন। এই প্রত্যেকটা কার্বনকে কি বলা হয়? সমতুল্য কার্বন। কেন সমতুল্য কার্বন বলা হয়? প্রত্যেক কার্বনের শক্তি সমান, কারণ হচ্ছে আমাদের কি প্রত্যেক কার্বনের শক্তি হচ্ছে আমাদের সমান, শক্তি সমান, যার কারণে আমাদের এই বেনজিনের প্রত্যেকটা কার্বনকে বলা হয় কি সমতুল্য কার্বন। আর এই কারণে আমাদের যে কোনো আমাদের নাম্বারিং এর ক্ষেত্রে বেনজিনের যে কোনো কার্বনকে আমরা 1 নম্বর কার্বন ধরতে পারি। তো বেনজিনের মধ্যে আমাদের বেনজিনের প্রত্যেকটি কার্বনে যে সংকরণ বিদ্যমান সেটি হচ্ছে sp স্কয়ার। প্রত্যেক কার্বনে আমাদের কি, দেখো যে প্রত্যেক কার্বনে sp স্কয়ার আমাদের কি সংকরণ বিদ্যমান। মাথায় রাখবা যে প্রত্যেক কার্বনে আমাদের কি sp স্কয়ার সংকরণ বিদ্যমান। যার কারণে sp স্কয়ার হলো কি, আমরা জানি যে sp স্কয়ার হলে আমাদের স্ট্রাকচার কি হয়? ত্রিভুজাকৃতি হয়। sp স্কয়ারের ক্ষেত্রে আমাদের কি হয়? ত্রিভুজাকৃতি হয়। ঠিক আছে, sp স্কয়ারের আমাদের কাঠামো হচ্ছে আমাদের কি ত্রিভুজ আকৃতি। তো এটি হচ্ছে আমাদের কি বেনজিনের, আমাদের প্রত্যেক কার্বনে আমরা sp স্কয়ার সংকরণ পাই। যদি আমরা সংকরিত বেনজিন কাঠামো দেখতে চাই তাহলে আমরা সংকরিত বেনজিন কাঠামোটা হবে এরকম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেক কার্বনে আমাদের কি একটা করে হাইড্রোজেন বিদ্যমান আছে। তো আমাদের সংকরণটা হবে এরকম, আমি একটু এটা মিশাই দেই, তারপর আমি সংকরণটা দেখাবো। তাহলে দেখো এখন আমরা বেনজিনের যে আমাদের সংকরণ যে আমাদের স্ট্রাকচারটা আছে, কাঠামো আছে, এটা আমরা এখন দেখব। তো আমি প্রথমে একটু সাজাই নিচ্ছি, যে দেখো আমি কিভাবে একটু সাজাই নেই। তো প্রথমে আমি 6টা পয়েন্ট ইন্ডিকেট করব।
তো এখানে আমাদের 6টা পয়েন্ট আমি ইন্ডিকেট করি, যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দিলাম, আর এখানে একটা পয়েন্ট, এখানে আমাদের কি, এখানে একটা পয়েন্ট দিলাম, আর এখানে একটা পয়েন্ট দিলাম। আচ্ছা, আমি আরেকটু এটাকে চাপাচাপি করব। তাহলে পয়েন্টগুলো আমার হচ্ছে এরকম, যে আমি এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এবং এখানে একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট দিলাম। ঠিক আছে, তো এখন আমাদের কি হবে, যে এগুলো আমি পয়েন্টগুলো দ্বারা আমি ইন্ডিকেট করতেছি যে এখানে আমাদের কার্বন আছে। তো আমাদের এখানে আমাদের সংকর অরবিটাল রয়েছে। আমরা প্রথমে সংকর অরবিটালগুলো আমরা দেখাবো। তো সংকর অরবিটালগুলো হচ্ছে এরকম, তারপরে এখান থেকে, তারপরে এখান থেকে, তারপরে এখান থেকে, ঠিক আছে, এবং এখানে আমাদের একটা সংকর অরবিটাল থাকবে এভাবে। এবং এখানে আমাদের কিছু অসংকরিত অরবিটাল আছে। এই অসংকরিত অরবিটালকে আমি এভাবে ইন্ডিকেট করতেছি। দেখো যে আমাদের অসংকরিত অরবিটালটাকে আমি এভাবে দেখাচ্ছি। এবং এখানে আমাদের অসংকরিত অরবিটাল, এবং এখানে আমাদেরকে আরেকটা অসংকরিত অরবিটাল। এগুলো হচ্ছে আমাদের অসংকরিত অরবিটাল। তো আমরা আমরা যখন বেনজিনের যখন কাঠামোটা দেখেছিলাম, বেনজিনের কাঠামোটা আমি আরেকবার লিখতেছি এখানে, যে এখানে দেখো যে পরস্পর যখন আমাদের এই যে সংকরিত অরবিটালগুলো আমাদের যখন এই কার্বনগুলো পাশাপাশি থাকতেছে, তখন তাদের মধ্যে একটা আমাদের সিগমা বন্ধন হচ্ছে। সংকরিত অরবিটালগুলোর মধ্যে একটা সিগমা বন্ধনের মাধ্যমে একটা আমাদের কার্বন স্ট্রাকচার গঠন হয়। তো আমি বেনজিনের একটু এইদিকে একটু সাইডে স্ট্রাকচারটা আবার লিখতেছি। যে বেনজিনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে এখানে আমাদের কার্বন, 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 এখানে কার্বন, এখানে কার্বন। তো এখানে আমাদের, এখানে একটা হাইড্রোজেন, এখানে আমাদের একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এবং এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এবং এদের মধ্যে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। তো এটা হচ্ছে আমাদের বেনজিনের স্ট্রাকচার, অরিজিনাল স্ট্রাকচার। এখন দেখো এই যে আমাদের এই প্রথমে দেখো যে এই যে আমাদের সংকর অরবিটালগুলো পরস্পরের সাথে আমাদের কি সিগমা বন্ধনের মাধ্যমে একটা আমাদের বন্ধন গঠন করছে। এই যে এইগুলো আমাদের হচ্ছে আমাদের সিগমা বন্ধন, এই যে এই বন্ধনগুলো হচ্ছে আমাদের সিগমা বন্ধন। এগুলো এগুলো এক একটা আমাদের সিগমা বন্ধন, পরস্পর সিগমা বন্ধনের মাধ্যমে আমাদের কি করছে, আমাদের কি কার্বনগুলো দেখো, এই কার্বনের সাথে এই কার্বনের আমাদের কি সিগমা বন্ধন। এবং এখানে আমাদের প্রত্যেকটাতে আমাদের একটা করে হাইড্রোজেন আছে। তো এই হাইড্রোজেনগুলোকে আমরা এভাবে এখানে দেখাতে পারি, যে এই হচ্ছে আমাদের এখানকার একটা হাইড্রোজেন, এখানে আমাদের একটা হাইড্রোজেন, হাইড্রোজেনের জন্য আমাদের সংকর, আমাদের এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই হাইড্রোজেনগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে এই প্রত্যেকটা কার্বনের সাথে। এবং আমরা এখানে এই যে আমরা এগুলো, আমরা অন্য কালারের এগুলো দেখছি, সবুজ কালারের এগুলো আমাদের কি দেখতেছি, এগুলো আমাদের একটা অসংকরিত অরবিটাল। তো এই অসংকরিত অরবিটালগুলো যখন পাশাপাশি ওভারল্যাপ হবে, তখন তাদের মধ্যে আমাদের একটা পাই বন্ধন গঠন হবে। দেখো এই যে এই দুইটা মিলে একটা পাই বন্ধন গঠন হবে, আবার এই দুইটা মিলে আমাদের একটা পাই বন্ধন গঠিত হবে, আবার এখানকার এই দুইটা মিলে আমাদের কি আরেকটা পাই বন্ধন গঠিত হবে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই পাই বন্ধনগুলো আমাদের কি সঞ্চারণশীল অবস্থায় থাকে, অর্থাৎ আমাদের এই পাই বন্ধনটা এখানে আমাদের মুভ করে, আবার এখানকার পাই বন্ধন এখানে মুভ করে, আবার এখানকার পাই বন্ধন এভাবে এখানে মুভ করে। যেহেতু এখানে আমাদের বেনজিনে আমাদের এই পাই বন্ধনগুলো আমাদের কি, পাই বন্ধন বা পাই ইলেকট্রন আমাদের কি সঞ্চারণশীল অবস্থায় থাকে, সঞ্চারণশীল সঞ্চারণশীল অবস্থায় থাকে। সুতরাং এখানে আমরা, যদিও আমরা দেখতেছি যে এদের মধ্যে পাই বন্ধন অ্যাকচুয়ালি সঞ্চারণশীল অবস্থায় থাকার কারণে দেখা যায় যে এগুলো আমাদের কি সবগুলো ওভারল্যাপ হয়ে যায়। এগুলোর মধ্যে আমাদের কি, এগুলোর মধ্যে আমাদের প্রত্যেকটার মধ্যে ওভারল্যাপ হয়। এভাবে আমাদের প্রত্যেকটার সাথে আমাদের কি হয়, ওভারল্যাপ হয়। যার কারণে এভাবে আমরা দেখতে পাই যে উপরে আমাদের একটা এরকম সঞ্চারণশীল আমাদের একটা পাই ইলেকট্রন বিদ্যমান থাকে, এবং নিচেও আমাদের কি এরকম একটা পাই ইলেকট্রনের আমরা সঞ্চারণশীল একটা লেয়ার পাই। ঠিক আছে, তো এটি হচ্ছে মূলত আমাদের বেনজিনের সংকরিত কাঠামো, সংকরিত কাঠামো। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের কি বেনজিনের একটি সংকরিত কাঠামো। এখন
দেখো আমরা মূলত বেনজিনকে আমরা এই কারণে, যেহেতু আমাদের এরকম এই পাই বন্ধনগুলো আমাদের সঞ্চরণশীল অবস্থায় থাকে, তার কারণেই কিন্তু আমরা মূলত বেনজিনকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো বেনজিনকে আমাদের সঞ্চরণশীলতার কারণে প্রথমে দেখো আমরা একান্ত দ্বিবন্ধনগুলো এভাবে থাকে। তো এখান থেকে আবার আমাদের কি এই পাই বন্ধনগুলো যদি আমাদের মুভ হয় তাহলে আমাদের কি রকম পজিশনে আসে দেখো। এই পাই বন্ধন যদি এখানে চলে আসে, এখানে চলে আসে, তাহলে কি হবে, এখানে দ্বিবন্ধনটা চলে আসবে। আবার এই পাই বন্ধন এখানে যদি চলে আসে তাহলে দ্বিবন্ধনটা এখানে চলে আসবে। আবার এই পাই বন্ধন যদি এখানে চলে আসে তাহলে দ্বিবন্ধনটা আমাদের এখানে চলে আসবে। এভাবে আমাদের কি আমাদের পাই বন্ধনগুলো এভাবে মুভমেন্ট অবস্থায় থাকে, যার কারণে তোমরা কিন্তু চাইলে বেনজিনকে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারো, এভাবে। এই কারণে আমরা কি বেনজিনকে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, যেহেতু আমাদের এই পাই বন্ধনগুলো এভাবে একটা আরেকটার উপর আমাদের কি ওভারল্যাপ হয়, সুতরাং আমাদের কি পাই বন্ধনগুলো আমাদের কি সঞ্চরণশীল অবস্থায় থাকে, এবং এই কারণে তোমরা বেনজিনকে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারো। এটি হচ্ছে আমাদের কি বেনজিনের সংকেত C6H6। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আমাদের কি আমাদের সঞ্চরণশীল বেনজিন, আর এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা আমাদের কি বেনজিনের কাঠামো। ঠিক আছে, তাহলে মাথায় রাখবা যে আমাদের বেনজিনের মধ্যে যে পাই ইলেকট্রনগুলো থাকে এগুলো সঞ্চরণশীল অবস্থার বিদ্যমান থাকে। এই কারণে আমাদের কি বেনজিনের আমাদের স্ট্রাকচারটা আমরা এভাবেও রিপ্রেজেন্ট করে থাকি। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে রেজোনেন্স কাঠামো। রেজোনেন্স কাঠামো। তো রেজোনেন্স কাঠামোটা কি, বেনজিনের রেজোনেন্স কাঠামোটা কি? আমি একটু আগে বললাম যে এই যে আমাদের পাই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল অবস্থায় থাকে, তো বেনজিন যেহেতু আমাদের কি বেনজিনের এই পাই ইলেকট্রনগুলো আমাদের সঞ্চরণশীল অবস্থায় থাকে, সুতরাং আমাদের কি বিভিন্ন ধরনের বেনজিনের কাঠামো পাওয়া যায়। তো এগুলোকে বলা হয় কি বেনজিনের এক একটি রেজোনেন্স কাঠামো। তাহলে দেখো প্রথমে আমি একটু এখানে তোমাদেরকে দেখাই দিই। তো আমাদের এখানে একটা পাই ইলেকট্রন, তারপরে এখানে, তারপর এখানে। তো এখানে আমাদের প্রথম কাঠামো। এরপর দেখো এখান থেকে আমাদের কি হবে, এই এই যে আমাদের পাই ইলেকট্রনটা আমাদের এখানে যাবে, এখানকার পাই ইলেকট্রন এখানে যাবে, এখানকার পাই ইলেকট্রনটা এখানে যাবে, যার ফলে আমাদের কি আমাদের সেকেন্ড যে কাঠামো গঠিত হবে সেটি হচ্ছে এরকম। সেকেন্ড কাঠামো হবে, এখানে আমাদের এই পাই ইলেকট্রন এখানে চলে আসলে এখানে আমাদের আসবে, আবার এই পাই ইলেকট্রন এখানে চলে আসলে এখানে, তারপরে এই পাই ইলেকট্রন এখানে চলে আসলে দ্বিবন্ধন এখানে আমাদের সংগঠিত হবে। তাহলে দেখো এরকম আমরা যে আলাদা আলাদা যে কাঠামোগুলো পাচ্ছি এগুলোকে এক একটা বলা হয় কি রেজোনেন্স কাঠামো। এটি হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের এক একটা রেজোনেন্স কাঠামো। তাহলে রেজোনেন্স কাঠামো কাকে বলে, যে আমাদের বেনজিনের পাই ইলেকট্রনগুলো আমাদেরকে আমাদের মুভমেন্ট অবস্থায় থাকে, তো আমাদেরকে এক একটা মুভমেন্টের জন্য আমরা আলাদা আলাদা আমরা কি কাঠামো পাই। তো যেসব আলাদা আলাদা কাঠামো আমরা পাই এগুলোকে বলা হয় এক একটি রেজোনেন্স কাঠামো। আর রেজোনেন্স কি, যে রেজোনেন্স হচ্ছে আমাদের কি যে বেনজিনের পাই ইলেকট্রনগুলো সর্বদা আমাদের কি সঞ্চরণশীল অবস্থায় থাকে, অর্থাৎ মুভমেন্ট অবস্থায় থাকে। তো যেহেতু মানে এই যে বেনজিনের আমাদের আমাদের পাই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল অবস্থায় আমাদের বিদ্যমান থাকে, এই ঘটনাটাকেই বলা হয় আমাদের কি বেনজিনের রেজোনেন্স। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যেটি জানবো সেটি হচ্ছে ফিনাইল মূলক। ফিনাইল মূলক। তো ফিনাইল মূলক কাকে বলা হয়? তাহলে বেনজিনের ফিনাইল মূলকের ডেফিনিশন হচ্ছে যে বেনজিন থেকে একটি হাইড্রোজেন সরিয়ে নিলে যে একযোজী মূলক পাওয়া যায় তাকে ফিনাইল মূলক বলা হয়। আমি একটু সংজ্ঞাটা লিখে দিচ্ছি তোমাদের, যে বেনজিন থেকে, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ফিনাইল মূলকের ডেফিনিশন। তো আমরা জানি বেনজিনের কাঠামো কি, বেনজিনের কাঠামো হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের বেনজিন, এবং এখানে আমাদের প্রত্যেকটাতে আমাদের একটা করে হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেনগুলোকে আমি এইভাবে দেখাচ্ছি, প্রত্যেকটাতে একটা করে আমাদের কি আছে হাইড্রোজেন আছে। তো এই হাইড্রোজেনগুলো যদি আমাদের কি যে কোনো একটা যদি আমাদের আমাদের কি হয় প্রতিস্থাপিত হয়, তাহলে দেখো যে আমাদের এখান থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয় তাহলে আমরা কি পাচ্ছি, দেখো যে আমরা পাচ্ছি এরকম, এখানে আমাদের ফাঁকা থাকবে, এখানে আমাদের একটা হাইড্রোজেন, এখানে আমাদের হাইড্রোজেন, এখানে আমাদের একটা হাইড্রোজেন, এখানে আমাদের হাইড্রোজেন, এবং এখানে আমাদের হাইড্রোজেন। এই যে আমাদের একটা হাইড্রোজেনকে আমরা সরিয়ে নিলাম, আচ্ছা এখানে সরিয়ে নিয়ে আমরা একটা শাখা শিকল এখানে একটা শাখা শিকল বসাই দিলাম। তাহলে এখানে আমাদের কি হবে, এই যে আমাদের আমরা মূলকটা পাইলাম এটি হচ্ছে আমাদের কি ফিনাইল মূলক। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ফিনাইল মূলক। ফিনাইল মূলক। তো ফিনাইল মূলকের আসলে ডেফিনেশন আমাদের সংকেতটা হচ্ছে এরকম, যে C6H5 বন্ড।
C6H5 বন্ড। আমাদের একটা হাইড্রোজেন আমাদের কি অন্য কোনো আমাদের একটা প্রতিস্থাপক দ্বারা আমাদের কি হবে, প্রতিস্থাপিত হবে, তখন আমরা এরকম পাই। ঠিক আছে, তো এটা আমাদের সবসময় ফিনাইল মূলকটা হচ্ছে এটা, আমাদের একটা হাত আমাদের ফাঁকা থাকবে, এই ফাঁকা হাতটা আমাদের কি অন্য কোনো প্রতিস্থাপক দ্বারা আমাদের কি হয়, প্রতিস্থাপিত হয়। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ফিনাইল মূলকের আমাদের স্ট্রাকচার, এবং ফিনাইল মূলকের সংকেত হচ্ছে C6H5 আমাদের হচ্ছে বন্ড, এটি হচ্ছে আমাদের ফিনাইল মূলক।